শুভ সকাল রুনিয়া। শুভ সকাল জুবাইর। সেই সাথে শুভ সকাল জানাচ্ছি আমাদের সকল দর্শকদের যারা ঠিক এইমাত্র আমাদের সাথে যুক্ত হলেন। সকালের বাংলাদেশের আজকের ঠিক এই পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সাথে আছি আমি জুলহা জুবাইর আর আমি রুনিয়া। এবং আমরা আজকে দিনটি শুরু করছি আজকে শনিবার, সপ্তাহের শুরু, যদিও মানে কর্মদিবস আমাদের শুরু হচ্ছে না, কিন্তু কালকে আমি সমকালে দেখলাম এই যে আমরা যারা চাকরি খুঁজি তাদের সমকালের 18 পাতায় কিন্তু আছে চাকরির সব বিজ্ঞাপনগুলো, হ্যাঁ তথ্যগুলো। তো আমার কাছে মনে হচ্ছিল যদি আপনারা কালকে কেউ পেপার যদি না পড়ে থাকেন আজকে অবশ্যই একবার দেখে নেবেন, কারণ যেহেতু সপ্তাহ কালকে থেকে শুরু হতে যাচ্ছে তো কোথায় কোথায় চাকরির জন্য আবেদন করা যায় সেটা একটু দেখে নেওয়া। সেই সাথে রুনিয়া যেমন করে বলছিল একটু বলে দিতে চাই, এই যারা পত্রিকাটা কোনোভাবে মিস করেছেন, রাখতে পারেননি, তাদের জন্য কিন্তু হতাশ হওয়ার কিছু নেই, কারণ আমরা জানি এখন আমাদের ইন্টারনেটের কল্যাণে আমরা আমাদের আর্কাইভে রাখা বা আগের পত্রিকাগুলো দেখতে পারি, তাই একটু ফেরত যে আমরা সেই চাকরির খোঁজ খবরগুলো নিয়ে নিতে পারি। আর আমরাও চেষ্টা করবো আমাদের পুরো অনুষ্ঠান জুড়ে যদি সম্ভব হয় আজ নয়তো আগামীকাল আপনাদের জন্য এরকম ইন্টারেস্টিং কোনো চাকরির খবর পৌঁছে দিব। অবশ্যই, কারণ যেহেতু সপ্তাহ বছর শেষ হয়ে যাচ্ছে, অনেকের হয়তো যে পরীক্ষা এখন শুরু হয়েছে, পরীক্ষাগুলো শেষ হয়ে যাবে, তখন তো তারা চাকরির জন্য উঠে পড়ে, হয় না, সপ্তাহের শেষ ছুটির দিন বা বন্ধের দিন, লাস্ট উইকেন্ডে যারা এই লাক্সারিটা পাচ্ছেন, যারা ছুটির দিন উপভোগ করতে পারছেন, তাদের জন্য কিছুটা হিংসা হচ্ছে। তবে যেটা করতে হবে, সকালবেলা উঠে যেতে হবে, উঠে যেয়ে আমাদের সাথে যুক্ত হতে হবে, কারণ আমরা আপনাদের এই মুহূর্তে জানিয়ে দিব আজ সারা বাংলাদেশ কি আয়োজনে মুখর থাকছে। প্রথমে শুরু করছি ঢাকা দিয়ে। অটিস্টিক শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ করে দিয়ে তাদের সমাজের মূল ধারায় আনার লক্ষ্যে ধানমন্ডির দিক গ্যালারিতে অটিস্টিক শিশুদের আঁকা ছবি নিয়ে সপ্তাহব্যাপী প্রদর্শনী শুরু হয়েছে। প্রতিদিন বিকেল 3টা থেকে রাত 8টা পর্যন্ত এই আয়োজন সবার জন্য উন্মুক্ত থাকবে। যাদের শিশু সন্তান রয়েছে, যারা এমন বা যারা শিশু সন্তান নিয়ে এরকম কোনো আয়োজনে চলে যেতে চান, তারা নিঃসন্দেহে পরিবার পরিজন আপনার শিশু সন্তানটি নিয়ে চলে যেতে পারেন, কারণ শিশু সন্তানের মননের বিকাশ বা বুদ্ধির বিকাশের জন্য এরকম আয়োজন নিঃসন্দেহে তার জীবনে অনেক বড় একটি প্রভাব ফেলবে। ঢাকার আরেকটি খবরের মধ্যে আছে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি শাহবাগ শাখার উদ্যোগে শাহবাগস্থ পাবলিক লাইব্রেরির উন্মুক্ত চত্বরে ষষ্ঠ হেমন্তের বইমেলা 1421 আজ শেষ হচ্ছে। সকাল 11টা থেকে এটি চলবে রাত 8টা পর্যন্ত। এই মুহূর্তে ঢাকার আরো একটি খবর জানিয়ে দিতে চাই। প্রখ্যাত কৃষক নেতা, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বাংলাদেশ কৃষক ফেডারেশন প্রতিষ্ঠাতা সভাপতি কমরেড আব্দুস সাত্তার খানের 18তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ সকাল 10টায় জাতীয় প্রেস ক্লাবে কৃষক নেতা সাত্তার খান, প্রান্তিক কৃষকের অধিকার রক্ষায় তার সংগ্রামের প্রাসঙ্গিকতা, এই শীর্ষক এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে। চট্টগ্রামে প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে 2014-15 শিক্ষাবর্ষে স্নাতক ভর্তি পরীক্ষা আজ অনুষ্ঠিত হবে। ক ও খ বিভাগে লিখিত পরীক্ষা শুরু হবে সকাল 10টায়। খ বিভাগের মুক্ত হস্ত অঙ্কন পরীক্ষা শুরু হবে বিকেল 3টায়। এই মুহূর্তে একটু চট্টগ্রামে চলে যেতে চাই। বন্দরনগরীতে যারা রয়েছেন তাদের জন্য জানাতে চাই, ব্যবসা ক্ষেত্রে নারীদের অংশগ্রহণ বৃদ্ধি, তাদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করা, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের প্রসার, নারীদের অংশগ্রহণকে আরও বেগবান করতে চট্টগ্রাম নগরীর রেলওয়ে পলো গ্রাউন্ড মাঠে মাসব্যাপী 8ম উইমেন্স এসএমই বাণিজ্য মেলা 2014 আয়োজন করা হয়েছে। এবারের মেলায় 300টি স্টল, 20টি প্যাভিলিয়ন ছাড়াও নানা ধরনের আয়োজন থাকছে এবং আজ থেকে এই মেলার উদ্বোধন হচ্ছে। সিলেট, জুবাইরের প্রিয় শহর। সিলেটের গ্যাস ও বিদ্যুতের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবিতে গ্যাস বিদ্যুৎ গ্রাহক কল্যাণ পরিষদ কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির আয়োজনে আজ দুপুরে নগরীর সিটি পয়েন্ট মানববন্ধন কর্মসূচি পালিত হবে। এই মুহূর্তে একটু চলে যেতে চাই রাজশাহীতে। রাজশাহী সিটি কর্পোরেশন এলাকায় 2014 সালের এসএসসি দাখিল ও এসএসসি ভোকেশনাল পরীক্ষায় জিপিএ 5 প্রাপ্ত শিক্ষার্থীদের মেয়র শিক্ষা পদক ও সংবর্ধনা প্রদান অনুষ্ঠান আজ 9টায় নগর ভবনের গ্রিন প্লাজায় অনুষ্ঠিত হবে। আপনাদের এরকম যারা যারা রয়েছেন তারা সবাই মিলে নিঃসন্দেহে এরকম একটি আয়োজনে চলে যেতে পারেন। আর যেহেতু সকাল 9টা থেকে শুরু হচ্ছে, একদম দিনের প্রথমাংশে, আমার মনে হয় আপনার শিশু সন্তানটিকে যদি আপনি নিয়ে যান তবে সে অনুপ্রাণিত হবে ভালো কিছু করার বা ভালো কোনো কাজের সাথে নিজেকে যুক্ত রাখার বা পড়ালেখার প্রতি আরও একটু সিরিয়াস হওয়ার। দিনাজপুর, আজ হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় 2015 শিক্ষাবর্ষের প্রথম বর্ষের সি ইউনিটের পরীক্ষা সকাল 9:30 থেকে 11টা এবং ই ইউনিটের পরীক্ষা বেলা 3টা থেকে বিকেল 4:30 পর্যন্ত অনুষ্ঠিত হবে। তো এই ছিল আজকে আমাদের সারা দেশব্যাপী যা যা খবর সেটা। তো
পরীক্ষাগুলো দেখছো তো, পরীক্ষাগুলো আসলে যে শুক্র শনিবারে যে হরতালের কারণে যেটা হয়েছে যে মানে পরীক্ষার জাম জট লেগে গেছে। আসলে জেএসসি পরীক্ষা নিয়ে আমরা জানি যে বেশ কিছুদিন ধরেই একটা অনিশ্চয়তা চলছিল, কারণ হরতালের জন্য প্রতিবার পিছাচ্ছে এবং পিছাতে পিছাতে শেষ পর্যন্ত শুক্রবার থেকে গতকাল থেকে পরীক্ষাটা শুরু হয়েছে। এবং আমার একটি বিষয় আছে রুনিয়া, এরকম যখনই কোনো পাবলিক পরীক্ষা হয় বা এরকম রাষ্ট্রের সব অঞ্চলে যখন এরকম কোনো পরীক্ষা হয়, আমি একটি বিষয় খুব উপভোগ করি। তখন যদি এটা শিশু সন্তানদের ক্ষেত্রে হয়, পরিবারের যারা একটু বয়কনিষ্ঠ তাদের হয়, তবে দেখা যায় বাবা মা সবাই একসাথে পরীক্ষার হলে যাচ্ছেন। পুরো প্রস্তুতিটা ঠিক এরকম যে পুরো পরিবারের একটা পরীক্ষা। এবং আমাদের এই বাংলাদেশের এই যে পরিবারতন্ত্রের যে পরিবারের প্রতি যে প্রত্যেকের যে সদস্যদের অবদান এবং টান এবং ভালোবাসা, এটা কিন্তু এরকম কোনো পরীক্ষা আসলে খুব ভালোভাবে বোঝা যায় অবশ্যই। এবং আমরা না টের পাই যে মানে শুধু ছেলেমেয়েরা শুধু পড়ালেখা করে না, দেখা যায় যে বাবা মা মানে কি পরীক্ষা হচ্ছে না হচ্ছে সব কিছুই একদম মানে পরীক্ষা নিয়ে খুবই টেনশন। এবং আমার মনে হয় যেহেতু আমরা একদমই যেটা করেছি সেটা হচ্ছে আমাদের ছেলেমেয়েরা যখন পড়াশোনা করছে তো বাবা মার মানে ওখানে সরাসরি তারা পর্যবেক্ষণ করেন, সেই জন্যই হয়তো আমাদের ছেলেমেয়েরা যখন বিদেশে পড়াশোনা করতে যায় তারা অনেক বেশি ভালো করে। একদমই তাই। আর ভালো শুধু করে তাই না, ভালো করার পাশাপাশি যে বিষয়টি যে বাংলাদেশের নাম উজ্জ্বল করার যে বিষয়টি, এটা কিন্তু একদম মানে অক্লান্তভাবে তারা করে যাচ্ছে, অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে একদম সততার সাথে। এবং বিশ্বের যেই জায়গায় যখন ভালো কোনো কাজ হয়, রুনিয়া একটু খবর নিয়ে দেখলে দেখা যাবে যে কোনো না কোনোভাবে একজন বাংলাদেশি তার সাথে যুক্ত রয়েছেন, শিক্ষাক্ষেত্রে, চিকিৎসা ক্ষেত্রে, যেই ক্ষেত্রের কথাই আমরা বলি। আর বাবা মার কথা বলছিলাম, তো আমাদের প্রত্যেকের জীবনেই তো এমন ঘটনা ঘটে। আমার সাথে যে বিষয়টি, আমাকে কখনোই পড়ালেখার জন্য চাপ দেওয়া হতো না, যদিও কালে ভাদ্রে ভুল করে চাপ দেওয়া হতো, তবে দুদিন আমি টেবিলের কাছে যেতাম না। আমার মনে হচ্ছে এখন আমরা মানে পত্রিকার দিকে আমাদের চোখটা দিয়ে, এবং পত্রিকায় যাওয়ার আগে রুনিয়া যে বিষয়টি আমি একটু করতে চাই তা হচ্ছে যে আমাদের যে বাংলাদেশ ক্রিকেট দল রয়েছে তাদের একটু অভিনন্দন দিয়ে দিতে চাই, কারণ আমাদের জন্য এক গৌরবের বিষয়, একটা টেস্ট সিরিজের বিজয় আপনারা আমাদের জন্য নিশ্চিত করেছেন। এই জন্য আপনাদের কাছে অসংখ্য কৃতজ্ঞতা, শুভকামনা রইল পুরো যমুনা পরিবারের পক্ষ থেকে, যমুনা টেলিভিশনের পক্ষ থেকে, সকালের বাংলাদেশের পুরো সেটের পক্ষ থেকে। এবার যদি আমরা এখন পত্রিকার পাতায় চলে যেতে হবে, এবং প্রথম আলো আমার হাতে আছে। প্রথম আলোতে সাকিবের উচ্ছ্বাস, এটা থেকে বড় কোনো ছবি নেই। ইতিহাস গড়লেন সাকিব, ইয়ান বোথামের রান, ইমরান খানের রান, এবং তারপর এসেছে সাকিব যেটা করেছেন 137 রানে 10টি উইকেট নিয়েছেন। এবং এটার পরে যে খবরটা আছে সেটা হচ্ছে তিনি কারাগারে আছেন বলছেন, পুলিশ বলছেন পলাতক, একটা রিপোর্ট আছে আমাদের পেছনের পাতায়। প্রথম আলোতে যেটা এসেছে সেটা আছে 300 টন কয়লা পাচার, 5 জনকে প্রত্যাহার। বড়পুকুরিয়া খনির অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে চূড়ান্ত প্রমাণ পেলে বিভাগীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে। এবং ছুটির দিনে শুরু হলো জিএসসি জেডিসি পরীক্ষা, এবং রাজধানীতে যানবাহনের চাপ। ধন্যবাদ রুনিয়াকে। দর্শক, আমার হাতে দৈনিক যুগান্তরের একটি সংখ্যা আছে, যুগান্তরের শিরোনামগুলো আপনাদের সাথে শেয়ার করে নিব। প্রথমেই একটি আনন্দের সংবাদ, যা হচ্ছে বাংলাদেশের বিজয় নিয়ে বেশ কিছু প্রতিবেদন এসছে, তার মাঝে একটি ইন্টারেস্টিং, আবারও বিশ্বসেরা অলরাউন্ডার সাকিবের কথা মূলত বলা হয়েছে। সাকিবের সবুজ বাংলাদেশ, ইউর নিষেধাজ্ঞার আশঙ্কা, সবজি রফতানি সতর্কের পরও 7টি চালানে জীবাণুর উপস্থিতি, গঠন করা হয়েছে টাস্কফোর্স, তৈরি হয়েছে অ্যাকশন প্ল্যান। সেই সাথে কেন্দ্র নিয়ে হতাশা বিএনপির তৃণমূলে, সরকার কাটিয়ে উঠেছে অস্বস্তি, সোহরাওয়ার্দীতে বিএনপির আজকের সমাবেশ হচ্ছে না, অনুমতি মেলেনি। সেই সাথে একদম আমরা যদি শেষ পাতায় চলে যাই, সেখানে একটি ইন্টারেস্টিং নিউজ যেটি আমাদের জানিয়ে দিতে চাই দর্শকদের সাথে। সেখানে বলা হচ্ছে স্কাইপি আলাপে প্রকাশ হলো নতুন জঙ্গি নেতার নাম। মূলত আরও একজন নতুন জঙ্গি নেতার নাম উন্মোচিত হয়েছে, এই বিষয়ে একটি প্রসঙ্গ ছিল। এবং আমরা কোমলমতি শিশুদের দেখতে পাচ্ছি যে সারা দেশে অনুপস্থিত 46,000 পরীক্ষার্থী, জেএসসি ও জেডিসি পরীক্ষা শুরু, একটি প্রতিবেদন তারা করেছে। নিঃসন্দেহে 46,000 পরীক্ষার্থীর অনুপস্থিতি একটু ভাবিয়ে তোলার মতো। অবশ্যই। আমার হাতে আছে এখন সমকালে আবার ফুটলো আলো, সাকিব আল হাসানের একটা অসম্ভব সুন্দর ছবি, এবং তার সাথে আমাদের জয়ের টাইগারদেরও ছবি এসেছে। এখানে যে ইমরান খান এবং বোথামের পাশে এখন সাকিব একটা রেকর্ড গড়ে তুলেছে, এবং এই জয়ের কিছুটা আমাদের হয় না, এই যে ক্রিকেটটাকে আরও একটু সামনে এগিয়ে নিয়ে যাবে, এবং এইবার আমরা সিরিজ জয় করে ফেলেছি। ন্যাশনাল ব্যাংকের একটা খবর আছে, ন্যাশনাল ব্যাংক ব্যাখ্যা দিচ্ছে। ন্যাশনাল ব্যাংকের 2000 কোটি টাকা ঋণের যে অনিয়ম, সেটা নিয়ে একটা প্রতিবেদন আছে। এবং আমার কাছে সমকালের পেছনের পাতা একটা খবর খুবই আমাকে
আমি আমার নোটিসে এসেছে, সেটা হচ্ছে হ্যাক হবে হৃদযন্ত্র। মানে শরীরে যে প্রেসমেকারটা লাগানো হচ্ছে বা হৃদযন্ত্র যেটা লাগানো হচ্ছে সেটাকে হ্যাক করা যেতে পারে। এটার কোনো কল্পকাহিনী না, বিজ্ঞানীরা বলছেন এটা সম্ভব। এবং তথ্য প্রযুক্তির খাতে সর্বোচ্চ কর বাংলাদেশের। এই তো আমার হাতে সমকাল, এখন তোমার হাতে দুনিয়া, তোমাকে আছে। ধন্যবাদ। দর্শক, আমার হাতে দৈনিক ইত্তেফাকের একটি সংখ্যা আছে, ইত্তেফাকের শিরোনামগুলো আপনাদের সাথে শেয়ার করে নিব। প্রথমেই বাংলাদেশের বিজয় প্রসঙ্গে তারা শিরোনাম করেছে, অন্য উচ্চতায় সাকিব সিরিজ বাংলাদেশের, এক টেস্টে 143 রান 10 উইকেট 419 পয়েন্ট নিয়ে ফের সেরা, 2 ইনিংসে 10 উইকেট নেওয়া দ্বিতীয় বাংলাদেশি, এক টেস্টের নৈপুণ্যে তৃতীয় সেরা অলরাউন্ডার। এবং সেই সাথে ইমরান খান ও বেথামের পাশে সাকিব দ্য গ্রেট স্থান পেয়েছে। মূলত খেলার বিষয় নিয়েই বেশি রিপোর্ট করেছে তারা। এবং সেই সাথে উন্নয়ন প্রকল্পের অনুমোদন ক্ষমতা পাচ্ছে মন্ত্রণালয়গুলো। এবং সেই সাথে ঢাকার কেন্দ্রীয় কারাগারে কম্বল কারখানায় আগুন প্রসঙ্গে একটি প্রতিবেদনে পাওয়া গিয়েছে। এবং সেই সাথে 1.5 ঘন্টায় 2,500 কম্বল, এটিও বলা হয়েছে। সেই সাথে একদম শেষ পাতায় যদি আসি, আমরা এখানে একটু ক্লাসিক্যাল কিছু নিউজ এসছে, তা হচ্ছে ছায়ানটের শাস্ত্রীয় নৃত্যের মুগ্ধতা, সেই সাথে তারুণ্যের উদ্ভাবন, একটি যন্ত্রের কথা বলা হয়েছে। উন্নত বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নের পথে চলতে শুরু করেছে তারা, স্বল্প ব্যয়ী প্রযুক্তির উদ্ভাবনে প্রচেষ্টাদের, এবং সেই সাথে তারুণ্যের উদ্ভাবনী প্রয়াসে বাণিজ্য বিপণনে গুরুত্ব দিতে হবে। এই ছিল আমার কাছে দৈনিক ইত্তেফাকের বিশেষ সংবাদগুলো। আমার হাতে আছে দৈনিক জনকণ্ঠ। দৈনিক জনকণ্ঠে সিরিজ টাইগারদের হাতে। জাতীয় কাউন্সিলের প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। মানবাধিকার কমিশনের চেয়ারম্যানের মন্তব্যের তোলপাড়। ঢাকা সেন্ট্রাল জেলের কম্বল কারখানায় ভয়াবহ আগুন, 2 লাখ কম্বল পুড়ে ছাই। আর আমাদের বিচারপতি, আর এখানে আছে কৃষিতে নয়া বিপ্লব। আর পেছনের পাতায় যেটা আছে, মণিপুরি ভরতনাট্যম গৌরীর কত্থকে সমৃদ্ধ আয়োজন। ছায়ানটের নৃত্য উৎসবটা মানে আজকেই শেষ হয়ে যাচ্ছে। এই তো। ধন্যবাদ দুনিয়াকে। দর্শক, আমার হাতে দি ডেইলি স্টারের একটি সংখ্যা আছে, ডেইলি স্টারের শিরোনামগুলো পরে শেয়ার করে নিব। প্রথমেই যে প্রসঙ্গে আসছি তা হচ্ছে, ইউনাইটেড দে নাও চুজ টু ফাইট, ভাষান্টেক পিপল জয়েন হ্যান্ডস টু কিপ ভিজিল এগেনস্ট অর্গানাইজড ক্রাইমস। মূলত তারা অর্গানাইজ হয়ে সন্ত্রাস প্রতিরোধ করবে, এটাই প্রত্যাশা। এবং সেই সাথে মায়ানমার প্রফিটস অফ রোহিঙ্গা এক্সোডস, নাভাল বোট এসকর্ট অ্যাজাইলাম সিকার্স আউট টু লার্জ হিউম্যান ট্রাফিকিং শিপ। সেই সাথে সাকিব শাইনস ইন সিরিজ উইন। এবং গতকালও আমি একটি প্রসঙ্গে পড়েছিলাম, হু কিল লাদেন প্রসঙ্গে, এখানে আরও একটি প্রতিবেদন তারা করেছে, দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা হয়েছে সেই প্রতিবেদনে। সেই সাথে আমরা অনেকগুলো শিশুকে দেখতে পাচ্ছি পরীক্ষার সর্বশেষ প্রস্তুতিতে বই নিয়ে পড়ছে। বলা হয়েছে 21 lakh kids sit for exam, guardians still worried about further disruption by হরতাল। মূলত এই ছিল দি ডেইলি স্টারের ইন্টারেস্টিং নিউজ। জুনিয়া, তো আমরা যেটা দেখতে পাচ্ছি আজকে, মোটামুটি আমাদের খবর কাগজগুলো আমাদের টাইগারদের জয়, এবং তার সাথে যে পরীক্ষা নিয়ে একটা মা বাবাদের উৎকণ্ঠা, যে যদি আবারও হরতাল বা অন্য কোনো রকমের কিছু হয়, যদি আমাদের পরীক্ষা আবার পিছিয়ে যায় তাহলে কি হবে। আমাদের এই উৎকণ্ঠা দূর করার সবচেয়ে ভালো উপায় হচ্ছে তুমি 4 কাপে একটু চুমুক নাও। দর্শক, আমিও সেই 4 কাপ হাতে নিব আর নিয়ে নিব প্রথম বিরতি। কোথাও যাবেন না, সাথে থাকুন, ফিরছি এক্ষুনি। দর্শক, বিরতির পর আরও একবার স্বাগত জানাচ্ছি সকালের বাংলাদেশের এই পর্যায়ে। এবং বিরতিতে যাওয়ার আগে আমি আর রুনিয়া বলছিলাম চায়ের কাপে চুমুক দেওয়ার কথা। আসলে চায়ের সাথে একটা বিশাল সম্পর্ক হচ্ছে দিনের শুরুর, কারণ এরকম অসাধারণ এক কাপ চা যদি পাওয়া যায়, দিনের শুরু কিন্তু রুনিয়া আর চিন্তা করতে হয় না, কোনো চিন্তা করতে হয় না। একটা ভালো চায়ের মানে হয় অসাধারণ একটা চায়ের কাপ, তার সাথে আমাদের দর্শকরা এবং তোমার আমার অফিয়ারে বলে দিও। আর সকালের আরও একটা পূর্ণতা যে বিষয়টাতে আসে তা হচ্ছে যে, আমরা যদি সকালের প্রকৃতির সাথে মিলেমিশে একাকার হতে পারি, তবে দিনের পূর্ণতা কিন্তু অনেকাংশে আসে। এই প্রচেষ্টায় এখন আমরা একটু দেখে নিব সুন্দর করে একটি সকালের শুরু হওয়া।
অসাধারণ। রুনিয়া, একটা কবিতা পড়েছিলে না, আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে, তোমার ছেলে উঠলে পরে রাত পোহাবে তরে। এই মাতার, বাংলাদেশের মাতৃভূমির এই শিশু, এই সন্তানেরা যদি ঘুম থেকে না জাগে, তবে সত্যি কোনোদিন নতুন প্রভাব আসবে না, অবশ্যই প্রভাত আসার কোনো সুযোগই থাকবে না। সেটা সম্ভব না, এবং সেই জন্যই আমাদের ছোট্ট একটা প্রচেষ্টা যাতে আমরা সকালবেলা আপনাদেরকে উঠাতে পারি, আপনাদের সাথে কিছুটা সময় আমাদের অতিবাহিত করতে পারি, এবং এই যে বাংলার মায়ের যে রূপ বৈচিত্র্য, সেটার কিছুটা ঝলক আপনাদের চোখ থেকে আমাদের দেখা, আমাদের চোখ থেকে আপনাদের দেখা। আচ্ছা, আর এখানে যে বিষয়টি আমার বলার আছে যে এই যে বাংলা মায়ের এরকম উদার মন মানসিকতার সন্তানেরা রয়েছেন, তাদের আহ্বান জানাতে চাই একটু জাগ্রত হওয়ার জন্য, কারণ আমাদের পরিপার্শ্বে কিন্তু এমন অনেক ঘটনাই ঘটে যাচ্ছে যেগুলো আমরা একটু সচেষ্ট থাকলে হয়তো উদ্যোগ গ্রহণ করে সেগুলোকে বন্ধ করতে পারবো। যেমন আমি ভাষানটেকের একটি সংবাদ আজ পড়ছিলাম যে তারা নিজেরাই সন্ত্রাস প্রতিরোধের জন্য নিজেরাই প্রস্তুত আছে। আমি সন্ত্রাস প্রতিরোধের কথাই শুধু বলছি না, আমি পরিবেশ উন্নয়নের কথা বলছি, আমি পরিষ্কার পরিচ্ছন্নতার কথা বলছি। আমরা আমাদের দেশের পাশেই যদি প্রতিবেশী রাষ্ট্রের দিকেই যদি তাকাই, আমরা দেখতে পাচ্ছি সহসা এমন একটি প্রতিবেশী রাষ্ট্রতে পরিষ্কার পরিচ্ছন্নতার এক বিশাল অভিযান কিন্তু শুরু হয়েছে। আমরা অনেক তো অনুকরণ করি, এমন কিছু কেন অনুকরণ করি না? যে কোনো ভালো অভ্যাস কেন আমরা আরেকজনের দেখা দেখি শুরু করি না? এটাই আমার জানার বিষয়। আমরা যদি শুরু করতে পারি রুনি, আমার মনে হয় একটা সুন্দর, বিশুদ্ধ, পরিষ্কার দেশ পেতে পারি। অবশ্যই ব্যাপারে কোনোই সন্দেহ নেই, এবং যেটা জন্য আমাদের এই বলা যে আমরা প্লিজ আপনার একটা ভালো কাজ করুন, এবং এই একটা ভালো কাজ হয়তো আপনাদেরকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে এবং দেশটাকে অনেক সুন্দর করে তুলবে। আমরা যেভাবে নিজেদের বাসাটাকে সবসময় গুছিয়ে রাখতে পছন্দ করি, দেশটাকে কেন পছন্দ মানে ওইভাবে গুছিয়ে রাখতে চাই না? আমরা নিজেদের বাসায় তো যেখানে সেখানে ময়লা ফেলি না, তো কেন আমরা রাস্তায় বের হলেই যে কোনো জায়গায় ময়লা ফেলে দেই? একদমই তাই। আমি অনেককে দেখেছি রুনিয়া, যে যারা শহরে নগরে ঘুরে বেড়াচ্ছে, নিজেদের কর্মব্যস্ত জীবনে খুব ব্যস্ত, একদমই দম ফেলবার সুযোগ নেই, কোনো কিছু খাচ্ছেন খোসাটা মাটিতে, কিছু শেষ করে ফেলছেন মাটিতে, কলম শেষ হয়ে যাচ্ছে ছুঁড়ে রাস্তায়। অনেক বাড়ি বা বাসাবাড়িতে এমনও দেখা যায় যে রান্নাঘরে অনেকেই রান্না করছেন এবং রান্নার ঠিক জানলাটা দিয়েই ফেলে দিচ্ছেন। এটা পাশের বাড়ির প্রতিবেশীর কি ক্ষতির কারণ হচ্ছে একবারও ভাবছেন না? একটু বোধহয় এগুলো নিয়ে ভাববার সময় এসছে, কারণ দেশটা তো আমাদের, একে নিয়ে চিন্তাও করতে হবে আমাদের, দেশকে সুন্দর করে তোলার দায়িত্বটাও কিন্তু আমাদের। কারণ আমাদের সন্তানেরা যখন মানে মাঠে খেলে তখন তো আমাদের নামটাই উজ্জ্বল করে, যখন আমরা ভালো পরীক্ষা দিই, যখন আমরা কোনো দেশে কোনো একটা গবেষণা করে আমাদের একটা ভালো কোনো কিছু আমাদের গবেষণার রেজাল্ট আসে, তো তখন তো সেটা আমাদেরই গর্ব। তো যখন সেটা আমাদের গর্বে, তাহলে দেশটাকে কেন আমরা গর্বের করে তুলতে পারি? একদমই তাই। আর সেই সাথে আমার এতটুকুই বলার আছে যে আমরা যদি আজ ঘুরে দাঁড়াই, তবে ঘুরে দাঁড়াবে বাংলাদেশ। আর একটি বিষয় আমরা বড় মনে করিয়ে দিতে চাই যে এত শহীদের বিনিময়ে এতদিন কষ্ট করে আর কোনো দেশ স্বাধীন হয়নি। পৃথিবীর বুকে এক অন্যরকম উদাহরণ বাংলাদেশ। আমার দেশটাকে যদি সুন্দর করতে হয়, তবে সেই স্বাধীনতার চেতনা, ভালোবাসা এবং শ্রদ্ধার টানে আসতে হবে। এসে আমাদের এই দেশকে নিজের হাতে পরিবর্তন করতে হবে, নতুবা অন্য কেউ কোনোদিন এসে আমার দেশের ভাগ্য পরিবর্তন করবে না। সেটা সম্ভবও না, কারণ আমি যেভাবে আমার দেশকে ভালোবাসবো, আমি কখনোই আশা করতে পারি না অন্য কেউ এসে আমার দেশকে সেভাবে ভালোবাসবে। আমরা আমাদের পরিবারকে যেভাবে ভালোবাসি, আমাদের মা বাবা, আমাদের ভাই বোন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, তাদের মধ্যে আমাদের যে সম্পর্কের দৃঢ়তা, সেটা কখনো অন্য কোনো কিছুতে কোনোভাবেই সম্ভব না। আমরা বলি না, যতই আমাদের ফ্রেন্ড হই না কেন, স্কুল জীবনে যে বন্ধুত্ব, সেটা কিন্তু কখনো মানে স্কুল কলেজের বন্ধুত্ব কিন্তু পরে এসে হয় না। তো ঠিক সেভাবে যদি আমরা না চেষ্টা করি, তাহলে কখনোই আমরা অন্য কারোর হাতে তো দেশ তুলেও দিতে পারি না। খুব সুন্দর করে তুমি বললে বন্ধুত্বের কথা। আমাদের একজন সহকর্মী এরকম আছেন যার সাথে আমাদের সম্পর্ক তো অনেক ভালো। এই মুহূর্তে সরাসরি চলে যেতে চাই, জেনে নিতে চাই সামি ঠিক এখন এই মুহূর্তে কোথায় আছে। শুভ সকাল সামি, তুমি কোথায়? জুবায়ের, শুভ সকাল তোমাকেও। সেই সঙ্গে শুভ সকাল সকালের বাংলাদেশে আমার যত দর্শক রয়েছেন প্রত্যেককে একটি কথা বলতে চাই, তা হচ্ছে যে সকালবেলা যে ব্যাপারটি ঘটে তা হচ্ছে কে যেন বডি ম্যাসাজ করে ঘুমের সময়টায়, এবং ব্যাপার যা আমার ক্ষেত্রে ঘটে তা হচ্ছে সেই সকালের বডি ম্যাসাজ এবং ঘুমকে হারাম করে আমি চলে আসি আমার সকালের বাংলাদেশের দর্শকদের সঙ্গে কানেক্টেড হতে। এবং যে ব্যাপারটি তা হচ্ছে যে আমি এখন যে জায়গাটিতে রয়েছি সেটি কোনো হারাম জায়গা নয়, 100% হালাল একটি জায়গা। আমি এই মুহূর্তে আছি পুরান ঢাকার খান মোহাম্মদ মসজিদের সামনে। এটিকে মূলত বলা হয় খান মোহাম্মদ মৃধার মসজিদ। আমি যদি আমার এই সাইডে দেখাতে চাই, একটি মসজিদের সামনের যে জায়গাটি, সেই জায়গাটি যে এত সুন্দর হতে পারে, একেবারে মনোরম একটি পরিবেশ হতে পারে, ঢাকা শহরে এটি কিন্তু একটি অন্যতম বড় মসজিদ, অন্যতম একটি নিদর্শন। এবং আমি যদি এই পাশে দেখাতে চাই, তবে এই পাশে সুন্দর একটি ফুলের বাগান রয়েছে, এবং এই দুপাশে ফুলের বাগানের ঠিক মাঝখানে
যে রাস্তাটি রয়েছে সেই রাস্তাটিতে আমি দাঁড়িয়ে রয়েছি এবং রাস্তাটিতে দাঁড়িয়ে আছি। আমি যদি একটু ওপরের দিকে যেতে চাই, মসজিদের যে ওপরের সিঁড়িটি, এখানে প্রায় 25টি ধাপে, আসলে 25টি ধাপে উপরে উঠতে হয়, অর্থাৎ 25টি সিঁড়ি রয়েছে। আমি একটু আমাদের দর্শকদেরকে একটু ভালো মতো দেখাতে চাই। এবং 25টি ধাপ পার হওয়ার পর যেটি তা রয়েছে মসজিদে যাওয়ার যে প্রধান ফটকটি সেটি। এবং যারা আসবেন মসজিদে নামাজ পড়তে, নামাজ অনেক বড় একটি এক্সারসাইজ। অনেকেই বলে থাকেন যে আসলে ব্যায়ামের চেয়েও অনেক বেশি উপকারী হয় নামাজ, এবং সেই নামাজ পড়তে যাওয়ার আগে 25 ধাপ সিঁড়িতে ওঠা, এটাও কিন্তু একটা অনেক বড় এক্সারসাইজ হয়ে যায়। এবং ঠিক এই মুহূর্তে আমরা ভেতরে প্রবেশ করছি মসজিদের। স্ক্রিনে আমাদের দর্শকরা দেখতে পাচ্ছেন আসলে এত সুন্দর একটি মসজিদ। 3টি বড় গম্বুজ রয়েছে এই মসজিদে। আমরা নর্মালি তো 60 গম্বুজ মসজিদের কথা জানি, 60টি গম্বুজ রয়েছে। এটাকে খান মোহাম্মদ মৃধার মসজিদ বলা হয় এবং এখানে আসলে 3টি গম্বুজ রয়েছে। আর আমার ঠিক বাম পাশে, অর্থাৎ আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি তার ঠিক বাম পাশে কিন্তু আরেকটি কামরা রয়েছে। এই জায়গাটিতে একটা সময়ে যেটা ছিল যে অনেকে ধারণা করেন এই জায়গাটি একটি মাদ্রাসা ছিল, আবার অনেকে এই সময় আসলে ব্যবহার করেন এটিকে বসার স্থান হিসাবে। আর এখানে স্পেশালিটি সেটি হচ্ছে যে 3টি গম্বুজ তো আছে মাথার ওপরে, এবং সেই 3টি গম্বুজের 4 কোণায় আরও 4টি গম্বুজ রয়েছে। এটি হচ্ছে সবচেয়ে বড় স্পেশালিটি এই মসজিদটির। আর পুরো মসজিদটির রং যদি আমি বলি, মসজিদটির রং এখন যে অবস্থায় দেখতে পাচ্ছেন আমাদের দর্শকরা, সেই অবস্থায় কিন্তু আসলে ছিল না। এটি মূলত সম্রাট আওরঙ্গজেবের আমলে, মুঘল আমলে প্রতিষ্ঠিত হয় এবং যিনি প্রতিষ্ঠা করেন তিনি হচ্ছেন খান মোহাম্মদ মৃধা। এবং 1705 সালে এটির নির্মাণ কাজ শুরু হয় এবং 1706 খ্রিস্টাব্দে এটির নির্মাণ কাজ শেষ হয়। অর্থাৎ পুরোপুরি 1 বছর লেগেছে এই মসজিদটি তৈরি করতে। আরেকটু আমি যদি ইনফরমেশন দিতে চাই, সেটি হচ্ছে যে মঞ্চটি, অর্থাৎ আমরা তো উপরে উঠলাম, 25 ধাপ সিঁড়ির উপরে উঠলাম, এই মঞ্চটি মূলত 26/8 যদি আমরা দৈর্ঘ্যের হিসাব করি। আর আয়তন, পুরো মসজিদের আয়তন যদি আমি হিসাব করি তবে সেটি কিন্তু হচ্ছে 48 মিটারের মতো, অর্থাৎ 48 মিটার না 48 ফুটের মতো, অর্থাৎ অত্যন্ত বড় একটি মসজিদ। আমি যদি পেছনের দিকটায় একটু আসি, এই মসজিদের দরজার ভেতরে আমি প্রবেশ করতে পারছি না, কারণ দরজা এই মুহূর্তে বন্ধ রয়েছে, নামাজের সময় শুধুমাত্র খোলা হয়। তবে পাশ দিয়ে কিন্তু আসলে অনেক জায়গা রয়েছে এবং আমাদের দর্শকরা বুঝতেই পারছেন, যখন জুম্মার নামাজ হয়, জুম্মার নামাজের সময়টায় কিন্তু এই জায়গাগুলো আসলে পুরোপুরি ভরে যায়। অন্যান্য নামাজের ওয়াক্তের সময় দেখা যায় মানুষ অনেক ব্যস্ত থাকেন, যে কারণে হয়তো বা খুব বেশি পরিপূর্ণ থাকে না। তবে জুম্মার নামাজের সময় আসলে যে জিনিসটা দেখা যায়, আমি নিজেও এই মসজিদে নামাজ পড়েছি, তো আমি বলতে পারবো এই জায়গাগুলো পরিপূর্ণ থাকে। সেই সঙ্গে নিচে সিঁড়ি দিয়ে অনেক সময় দেখা যায় যে সিঁড়ির মধ্যে অনেকে নামাজ পড়ছেন, অর্থাৎ আশেপাশের মানুষ যারা আছেন তারা প্রত্যেকেই আসলে এই জায়গাটিতে নামাজ পড়তে আসেন, এই মসজিদটিতে নামাজ পড়তে আসেন। সো এই ছিল আজকের মতো আমাদের সকালের বাংলাদেশে আমার পক্ষ থেকে আয়োজন। এবং আমাদের দর্শকদেরকে তো আমি সবসময় বলি, আমাদেরকে একটু সাজেস্ট করুন আমরা আর কোন কোন জায়গায় আপনাদের দেখাতে পারি। তো এই দাবিটুকু জানিয়ে আজকে বিদায় নিচ্ছি, এখান থেকে ফিরে যাচ্ছি জুবাইরের কাছে। ধন্যবাদ সামি, আমাদের এই সকালবেলা এমন সুন্দর একটি জায়গা দেখিয়ে আনার জন্য। আসলে তুমি এক্সারসাইজের কথা বলছিলে যে নামাজ খুব ভালো একটি এক্সারসাইজ। আসলে সত্যি কথা বলতে কি সামি, আমাদের যদি মানসিক চর্চা বা মানসিক এক্সারসাইজের কথা যদি আমরা একটু বলি, তবে প্রার্থনার থেকে বড় আর কিছু হতে পারে না, কারণ মনকে পবিত্র রাখে, শুদ্ধ রাখে। আর এমন একটি মসজিদ যদি এত চমৎকার সুন্দরভাবে গোছানো থাকে, তবে নিঃসন্দেহে নামাজ পড়তে বেশ ভালো লাগবে। এবং এই নামাজের কথা যখন আসলো, প্রার্থনার যখন কথা আসলো, এবং যখন নিজেকে আবার চাঙ্গা করার কথা আসলো, তখন আমার মনে হয় হাতে চায়ের কাপটা আরেকবার ধরে নিই। আপনাদের চায়ের কাপটা নিয়ে নেন, আমরা একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি। বিরতি থেকে ফিরে চলে আসলাম এবং এই ফেরত চলে এসে আমরা এখন সরাসরি চলে যাচ্ছি আমাদের সর্বশেষ হেডলাইন্সের জন্য নিউজ স্টুডিওতে, যেখানে আমাদের সহকর্মী ইমতিয়াজ মাশরাফি আছেন। শুভ সকাল ইমতিয়াজ মাশরাফি। শুভ সকাল রুনিয়া। দর্শক আমন্ত্রণ যমুনার হেডলাইন নিউজে। 7 নভেম্বর উপলক্ষে বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার ব্যাপারে এখনও অনুমতি পায়নি বিএনপি।
শুক্রবার রাতে দলের চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে বিএনপির মিডিয়া উইংয়ের সদস্য সাইরুল কবির খান বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, গতকাল বিকেলে অনুমতির জন্য বিএনপির যুগ্ম মহাসচিব বরকতুল্লাহ বুলুর নেতৃত্বে একটি প্রতিনিধি দল ডিএমপি কমিশনার কার্যালয়ে যায়। এ সময় পুলিশের পক্ষ থেকে জানানো হয়, উন্মুক্ত স্থান ছাড়া কোনো মিলনায়তনে সমাবেশ করতে পারবে বিএনপি। এ বিষয়ে বেলা 12টায় নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানোর কথা রয়েছে। আইএস বিরোধী অভিযানে সহায়তার জন্য ইরাকে আরও 1500 সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউস জানিয়েছে, এসব সেনারা সরাসরি অভিযানে অংশ নেবে না, প্রশিক্ষণ দেবে ইরাকীয় কুর্দি বাহিনীকে। ইরাকের 9টি সেনা ও 3টি কুর্দি পেশমের্গা ব্রিগেডকে মার্কিন সেনারা প্রশিক্ষণ দেবে বলে জানিয়েছে পেন্টাগন। এদিকে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, আইএস বিরোধী লড়াইয়ের জন্য আরও $550 কোটি মার্কিন ডলার প্রয়োজন। এ অর্থ সহায়তা দিতে শিগগিরই কংগ্রেসের অনুমোদন চাইবেন তিনি। বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ নিয়ে রুশ সেনারা ইউক্রেনে অনুপ্রবেশ করেছে। শুক্রবার এক ব্রিফিংয়ে এ দাবি করেছে ইউক্রেনের সেনাবাহিনী। ব্রিফিংয়ে সেনা মুখপাত্র বলেন, রুশপন্থী বিদ্রোহীদের সহায়তার জন্য 32টি ট্যাঙ্ক ও 30টি ট্রাকের বহর ইউক্রেনের পূর্বাঞ্চলে প্রবেশ করেছে। তারা বিদ্রোহীদের নিয়ন্ত্রণে থাকা লুহানস্কে প্রবেশ করে, পরে ক্রাসনি লাচ এলাকার দিকে এগিয়ে যায় বলে দাবি করেছে কিয়েভ। তবে এসব দাবির প্রেক্ষিতে কোনো জবাব দেয়নি রাশিয়া। রিপাবলিকানদের সাথে দীর্ঘদিনের দ্বন্দ্ব ভুলে যুক্তরাষ্ট্রকে এগিয়ে নিতে একসাথে কাজ করার অঙ্গীকার করলেন প্রেসিডেন্ট বারাক ওবামা। হোয়াইট হাউসে রিপাবলিকান ও ডেমোক্র্যাট দলীয় কংগ্রেস সদস্যদের বৈঠকে একথা জানান তিনি। মধ্যবর্তী নির্বাচনে ব্যাপক ভরাডুবির পর শুক্রবারই প্রথম কংগ্রেস নেতাদের সাথে বৈঠকে বসেন ওবামা। নির্বাচনে শোচনীয় পরাজয়ের কারণ খুঁজতে ডেমোক্র্যাটদের প্রতি আহ্বান জানান তিনি। ওবামা আবারও বলেন, কংগ্রেস সদস্যদের রিপাবলিকান কিংবা ডেমোক্র্যাট পরিচয় মুখ্য নয়। ইবোলা প্রতিরোধে আরও অর্থ তহবিল এবং আইএস বিরোধী লড়াই চালিয়ে নিতে কার্যকর ভূমিকা রাখাই তাদের প্রধান লক্ষ্য হওয়া উচিত। ইংলিশ প্রিমিয়ার লিগে আজ ঘরের মাঠে লিগ লিডার চেলসির বিপক্ষে মাঠে নামছে লিভারপুল। দুর্দান্ত ফর্মে থাকা চেলসি জয় ছাড়া কিছু ভাবছে না, আর নিজেদের ফিরে পাওয়ার মিশনে নামবে ধুঁকতে থাকা লিভারপুল। অ্যানফিল্ডে ম্যাচটি শুরু হবে সন্ধ্যা 6:45। এই মৌসুমে 10 লিগ ম্যাচের 8টিতেই জয় পেয়েছে ব্লুজরা। বাকি 2টি ম্যাচে ড্র করে 26 পয়েন্ট নিয়ে সবার উপরে আছে তারা। আর 10 ম্যাচ খেলে 4টিতেই হেরেছে লিভারপুল। এই ছিল এখনকার মতো। ফিরে যাচ্ছি সকালের বাংলাদেশে রুনিয়া ও জুবাইরের কাছে। রুনিয়া, ধন্যবাদ মাশরাফি আপনাকে আপনার নিউজ হেডলাইন্সগুলোর জন্য, এবং সেই সাথে আমাদের তরফ থেকে সবাইকে শুভ সকাল। রুনিয়া, সুন্দর করে কিন্তু আমরা জানছিলাম আমাদের অনেকগুলো নিউজ হেডলাইন্স, এবং সেই সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের সম্প্রতি যেই নির্বাচন কেন্দ্রিক যে ঘটনাটি ঘটে গেছে সেই বিষয়ে আমরা একটু জানছিলাম। এবং আমার এই হাতে কিছু কমেন্ট আছে, এই মুহূর্তে কমেন্টগুলো একটু শেয়ার করে নিতে চাই। আমাদের দর্শকদের কমেন্ট যারা করেছেন তারা আসলে মূলত আমাদের ফেসবুক পেজেই কমেন্ট করছেন, যার অ্যাড্রেস হচ্ছে facebook.com/সকালের বাংলাদেশ। সকালের স্পেলিং SHOKALER, তারপর বাংলাদেশের রেগুলার স্পেলিং। আর একটু বলে দিতে চাই যে অনেকেই প্রশ্ন করেন যে ছবি কিভাবে পাঠাতে হবে। ছবি পাঠাতে হলে যা করতে হবে, আমাদের এই ফেসবুক পেজে ইনবক্স করে দিতে পারেন আপনি আমাদেরকে, সেই ছবিটি আমরা পেয়ে যাব। আর অনেকেই প্রশ্ন করে থাকেন যে ছবি কি আমরা নির্বাচন করি কিনা। মূলত আমাদের ছবি নির্বাচনের জন্য একটি জুরি রয়েছে, অনেক সম্মানিত ব্যক্তিবর্গ এই জুরি বোর্ডের সাথে যুক্ত আছেন, তাদের সিদ্ধান্তেই মূলত ছবি নির্বাচিত হয়। যাই হোক, এই মুহূর্তে হাতে থাকা কমেন্টগুলো একটু পড়ে নিতে চাই। প্রথম কমেন্টটি যার পড়ছি তার নাম দেওয়ান রিয়াদ। আপনি লিখছেন, গুড মর্নিং আপু অ্যান্ড ব্রো, হাউ আর ইউ। তোমাদের এই প্রোগ্রামটা আমায় অনেক হেল্প করেছে। আগে আমার 8টার প্রাইভেট পড়া ছিল, বাট উঠতে পারতাম না, আর এখন 7টাতেই ঘুম ভাঙে। থ্যাঙ্কস তোমাদের দুজনকে অ্যান্ড তোমাদের যমুনা পরিবারকে। ভালো থেকো। দেওয়ান রিয়াদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ, এবং আমাদের শুনে খুবই ভালো লাগলো যে আপনি এখন সকাল সকাল উঠে যেতে পারছেন এবং আপনি প্রাইভেট পড়তে ঠিকঠাক মতো যেতে পারছেন, এবং তার ফাঁকে আমাদের অনুষ্ঠানটাও একটু করে দেখে নিচ্ছেন। তো সেই জন্য আমারও ভালো লাগছে, কারণ শুধু দেওয়ান রিয়াদ না, দেওয়ান রিয়াদের সাথে অসংখ্য দর্শক, সাথে রুনিয়ারও সকালবেলা ঘুম থেকে ওঠার এক বেশ ভালো অভ্যাস হয়ে গেছে। আমার তো কখনো ধারণাই ছিল না যে আমি মর্নিং পার্সন। আমি সবসময় মনে করতাম যে আমি অনেক দেরি করে ঘুম থেকে উঠি, বাট এখন তো সত্যি সকাল 5টার সময় উঠতে একদমই খারাপ লাগে। একদম তাই। এই মুহূর্তে যার কমেন্ট পড়ছি তার নাম মেহজাবিন মৌ। আপনি লিখছেন, সকালের বাংলাদেশ আমার খুব প্রিয় অনুষ্ঠান। আপু এবং ভাইয়া তোমাদের আমার খুব ভালো লাগে। সব ঠিক ছিল, ভাইয়াটা কেন লিখলো এটাই বুঝলাম না। হ্যাঁ রুনিয়া, মেহজাবিন মৌ, আপনি ভাইয়া আরও বেশি করে লিখবেন, কোনো অসুবিধা নেই, কারণ এটা নিয়ে চিন্তিত হওয়ার কিছুই নেই, এবং আমাদের কাছে খুব ভালো লাগছে যে আপনার এই প্রোগ্রামটা অনেক ভালো লাগে। আচ্ছা,
মৌকে ধন্যবাদ তার মেসেজের জন্য। পরবর্তীতে যার কমেন্টটি পড়ছি, সালমান শিহাব, আপনি লিখছেন, যমুনা টিভির অনুষ্ঠান সকালের বাংলাদেশের মাধ্যমে বাংলাদেশের সবাইকে জানাই শুভ সকাল। ভাইয়া ও আপু তোমরা ভালো থেকো, এ অনুষ্ঠান জানি বন্ধ না হয়। খুব ভালোবাসি তোমাদেরকে, আমরাও আপনাকে অনেক ভালোবাসি। সালমানের জন্য কি বলার আছে? সালমান সাহেব, আমরা আপনাদেরকে আপনার মাধ্যমে আমি আপনার পরিবারকে শুভ সকাল জানাতে চাই এবং বলতে চাই যে আপনি যেভাবে বলেছেন যে আমাদের পরিবারকে আপনি জানিয়েছেন শুভ সকাল, ঠিক সেভাবে আর আমাদের সাথে যাতা যেন একদমই না থামে। আমরাও থামবো না, আপনি আশা করি আমাদের সাথেই থাকবেন। আর এইমাত্র যারা আমাদের সাথে ঠিক যুক্ত হলেন, যদি আমাদের ফেসবুকে কমেন্ট করতে হয়, যা করতে হবে আমাদের ফেসবুক অ্যাড্রেসটা আরও একবার বলে দিচ্ছি, যা হচ্ছে facebook.com/সকালের বাংলাদেশ। ঠিক এই অ্যাড্রেসে আপনাদের কথাগুলো পাঠিয়ে দিতে পারেন, আমরা সময় মতো সেই কথাগুলো পড়ে শুনিয়ে দিব আপনাদের। এই মুহূর্তে আরও একটি কমেন্ট পড়ছি। কমেন্টটি করেছেন জয়রাজ, আপনি বলছেন, শুভ সকাল। শুভ সকাল আপনাকেও। আমি অনুষ্ঠানের শুরু থেকে এখন পর্যন্ত একদিনও মিস করিনি। ধন্যবাদ সকালের বাংলাদেশকে এত সুন্দর করে সকালটাকে প্রেজেন্ট করার জন্য। সকালের বাংলাদেশের সবার উদ্দেশ্যে কবিতার দুটি লাইন, তোমার মাঝেই স্বপ্নের শুরু, তোমার মাঝেই শেষ, ভালো লাগায় ভালোবাসার তুমি আমার বাংলাদেশ। অদ্ভুত, অদ্ভুত সুন্দর। জয়রাজের জন্য কি বলার আছে? জয়রাজ, আসলে এটা আমাদের বাংলাদেশ, ভালোবাসার বাংলাদেশ, ভালো লাগার বাংলাদেশ। আপনি যে প্রথম থেকে এখন পর্যন্ত আমাদেরকে দেখছেন এবং এই যে ভালো লাগা, আমার মনে হয় ভালো লাগা কখনোই কমবে না এবং আমরা এটা কমতে দেবও না। তোমার মাঝেই স্বপ্নের শুরু, তোমার মাঝেই শেষ, ভালো লাগায় ভালোবাসার তুমি আমার বাংলাদেশ। অদ্ভুত সুন্দরভাবে আপনি বলেছেন। আসলে আমাদের কাছে পরিচিত এই লাইনগুলো, খুবই পরিচিত। আসলে বাংলাদেশের প্রতি ভালোবাসা যখনই আসে, বিষয়টি জানি কেমন হয়ে যায়। এই গানটা ছাড়া না, আমার মনে হয় এই গানটাতে যেভাবে বাংলাদেশকে তুলে ধরা হয়েছে, যেভাবে মানে আমাদের আবেগগুলোকে হয় না তুলে আনা হয়েছে, এটা অদ্ভুত সুন্দর। এবং আপনি আজকে সকালবেলা আমাদেরকে গানটা মনে করে দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জয়রাজ। একদমই ধন্যবাদ। সেই সাথে পরে একজন আছেন, তার নাম হচ্ছে রিপু। আপনি লিখছেন, নামটা খুব সুন্দর, রিপু। আপনি লিখছেন, শুভ সকাল ভাইয়া এবং আপু। কেন মানুষজন ভাইয়া বলে? আচ্ছা, যাই হোক, আপনি কমেন্টে যা লিখেছেন তা হচ্ছে, আমি প্রতিদিন সকালের বাংলাদেশ দেখি, কিন্তু প্রথম আধা ঘন্টা দেখতে পারি না আমার প্রাইভেট থাকার কারণে, তবে বাকি আধা ঘন্টা অবশ্যই দেখি। তাই প্রথম আধা ঘন্টা তোমাকে অনেক মিস করি। কাকে মিস করার কথা বলছে? তোমাকে বলছে? আমাকে বলে তো আমি খুশি হয়ে যাই। আচ্ছা, তোমাদেরকে অনেক মিস করি। যাই হোক, আমি কারেক্ট করে দিচ্ছি। রিপু বলেছে আমাদেরকে প্রথম আধা ঘন্টা অনেক মিস করে। রিপু, আপনি প্রথম আধা ঘন্টা দেখতে পারেন না, সেটা আপনার প্রাইভেট থাকে, আমরা যাই, আপনি ভালো করে আপনার প্রাইভেটটা কমপ্লিট করুন, আপনার পড়াগুলো কমপ্লিট করুন এবং আপনি যে শেষের আধা ঘন্টা আমাদেরকে দেখছেন সেটার জন্য অনেক বড়। এবং পড়ালেখাটা আগে, যখন আপনি আপনার দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রথম মাধ্যম কিন্তু হচ্ছে আপনার পড়ালেখা, এবং শিক্ষা শুধু নিজের ভেতরটাকে আলোকিত করে। আর সবসময় চেষ্টা করবেন যা পড়ছেন সেখান থেকে কি শিখছেন, নিজের জন্য কি কাজে লাগাতে পারছেন, সেটাকে সবসময় মাথায় রাখবেন। বাহ, অনেক সুন্দর করে উপদেশ দিতে পারতো উনি, পুরো টিচার। আচ্ছা, এই মুহূর্তে পরবর্তী কমেন্টে চলে যেতে চাই, যে কমেন্টটি করেছেন AM রাশেদ। আপনি বলছেন, ভাইয়া ও আপু শুভ সকাল। ভোরের প্রথম আলো, সোনালি আলো, স্বপ্নগুলো জাগিয়ে গেল, শিশির ভেজা ঘাসের পাতায়, তোমার হাতের আলতো ছোঁয়ায়, ফুটলো সকাল, কাটলো রাত, তোমায় জানাই সুপ্রভাত। সুন্দর করে বলেছে AM রাশেদ। আপনি অনেক সুন্দর করে লিখেছেন এবং আপনার এই লেখার চর্চাকে আপনি প্লিজ থামাবেন না। এটা আমার একটা ছোট্ট রিকোয়েস্ট আপনার কাছে। আপনার যা মনে হয় সবসময় সাথে একটা দরকার হলে কাগজ কলম রাখতে পারেন। যখনই কিছু মনে হয়, যদি একটা শব্দ কখনো মনে হয় যে শব্দটা আপনি অন্য কোনোভাবে ভাবছেন, প্লিজ লিখে রাখবেন। কারণ আমাদের এই যে সৃজনশীল প্রতিভা যেটা, সেটা কিন্তু মাঝে মাঝে এটা আমরা বিকশিত হতে দিতে চাই না। জুবাইর, তুমি আমাদেরকে তাকানো বন্ধ করো। আমাদের কি প্রতিভা আমরা বিকশিত হতে দিতে চাই না, আমরা জেনে নিলাম। আমার কাছে আপনার লেখাটা খুবই পছন্দ হয়েছে, আমি আমার নোটবুকে লিখে রাখবো। রুনিয়া, নোটবুকে লিখে রাখবো। ভাই, আপনি অনেক সৌভাগ্যবান, এই সুযোগ এখনো হয়নি নোটবুকের পাতায় নাম উঠানোর। যাই হোক, পরবর্তী যে কমেন্টটি করেছেন সেই সৌভাগ্যবান দর্শককে একটু জানিয়ে দিতেছি আপনার কমেন্টের কথা। কমেন্টটি করেছেন শান্ত, আমার নামটা খুব কঠিন মনে হয় ওনার, শান্ত গোয়েনকা কিছু একটা লিখেছেন আপনি, গোয়েনকা হবে। আপনি একটু বলতে চেয়েছেন, আগে দেরি করে ঘুম থেকে উঠতাম, খুব খারাপ কথা, আর এখন প্রতিদিন সকালে ঘুম থেকে উঠি আমি, খুব ভালো কথা, সকালের বাংলাদেশ দেখি। সকালের বাংলাদেশ দেখে আমার দিনটা মনে হয় অনেক ভালো। আচ্ছা, এবং তোমাদের সবাইকে জানাই আমার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা।
শান্ত শান্ত বলি, বাদ বাকিটা অনেক কঠিন। আচ্ছা শান্ত, আপনি দেরি করে উঠতেন, এখন সকালে সকালে উঠছেন, এটা খুবই ভালো কথা। আমার একটা রিকোয়েস্ট থাকবে, সেটা হচ্ছে আমরা প্রতিনিয়ত না অনেক মানে আমাদের কাছে লোকজন বলে যে তাদের কমেন্ট আমরা পড়ি না, কিন্তু যাদেরটা পড়ি তারা যদি ঠিক পরে আবার পেজে লিখে না যে তাদের অনেক ভালো লেগেছে, সেটা আমাদের পড়তে খুব ভালো লাগে, অনেক ভালো লাগে। তো আপনি সেটা মেনশন করবেন। এবং এই তো সকালে উঠছেন, আমাদেরকে দেখছেন, আমরা আপনাদের লেখা পড়ছি, আপনারা আমাদেরকে উইশ করছেন, এটা আমাদের জন্য অনেক বড় পাওয়া। আমাদেরকে প্রত্যেকদিন সকালে উঠতে আসলে এটাই সাহায্য করে, নাহলে ভোর 5টার সময় ওঠাটা আসলে একটু কঠিন হয়ে যায়। একদমই তাই। আর দর্শক একটু বলে দিতে চাই, আমরা তো জন্মদিনের শুভেচ্ছা বার্তা পৌঁছে দেওয়ার আহ্বানটা জানিয়েছিলাম আপনাদের, যাদের যাদের প্রিয়জনের জন্মদিন আছে, চেনা মানুষের জন্মদিন আছে, শুভেচ্ছা বার্তা আমাদের কাছে পাঠিয়ে দিতে পারেন, সেই শুভেচ্ছা বার্তা আমরা পৌঁছে দিব। এবং সবচেয়ে বড় যে বিষয়টি, যদি নিজেরও জন্মদিন থাকে শেয়ার করে দিতে পারেন, আমাদের সাথে আপনার কেউ না থাকলে সকালের বাংলাদেশের পরিবার তো আছে আপনার জন্য, আপনাকে জন্মদিনের শুভেচ্ছা বার্তাটি পৌঁছে দিবে এবং হয়তো সারপ্রাইজও করে দিতে পারি কোনো না কোনোভাবে। যাই হোক, এই মুহূর্তে সারপ্রাইজ করে দিয়ে পরে আরেকজনের কমেন্ট পড়ে নিতে চাই। কমেন্টটি করেছেন জীবন, আপনি লিখছেন, আপু ও ভাইয়া তোমাদেরকে শুভ সকাল, আমি ও আমার আম্মু তোমাদের অনেক বড় ফ্রেন্ড, আমরা প্রতিদিন তোমাদের প্রোগ্রাম দেখি, একদিন যদি না দেখি তোমাদেরকে তাহলে সারাদিন ভালো লাগে না। ধন্যবাদ, কৃতজ্ঞতা আপনার মার প্রতি এবং শ্রদ্ধা রইল তার প্রতি। রুনিয়ার কি বলার আছে? আমার বলার আছে যে জীবন, মানে আমি তোমাকে তুমি করেই বলছি, তোমার মাকে আমার সালাম দেবেন এবং আমি আশা করি তিনি তো অবশ্যই আমাদেরকে দেখছেন। এবং এই যে তোমরা দুজন মিলে মানে মা ছেলে মিলে যে দেখেন, এই যে সকালে যে এই যে আধা ঘন্টা 1 ঘন্টা এই যে বন্ধনটা তৈরি হয়, সেটা আসলে জীবনে অনেক বড় দরকার, অনেক বড় পাওয়া। যতটা মুহূর্ত পারো মার সাথে কাটিয়ে নাও, মার কাছ থেকে যতটা ভালোবাসা নেওয়া যায় নিয়ে নাও। একদমই তাই। আর হাতে আরও কিছু কমেন্ট আছে, কমেন্টগুলো পড়বো। যাদের যাদের কমেন্ট আছে নামগুলো বলে দিতে চাই, একদম টিভি স্ক্রিন ছাড়া যাবে না। প্রিন্স কাদের, মোহাম্মদ হাবিব, রুকাইয়া মেজাবিন, নিশিতা, হোসেন আহমেদ, আপনাদের কমেন্ট এখনও আমার হাতে আছে, কমেন্টগুলো পড়বো। তবে এই মুহূর্তে নিয়ে নিতে হচ্ছে ছোট্ট একটা বিরতি। দর্শক, নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, কোথাও যাবেন না, ফিরবো আমাদের আজকে দিনের ওয়েদার আপডেট সহ, সাথেই থাকুন। দর্শক, বিরতির পর আরও একবার স্বাগত জানাচ্ছি সকালের বাংলাদেশের এই পর্যায়ে। এবং বিরতিতে যাওয়ার আগে যেটা বলেছিলাম যে ওয়েদার আপডেট নিয়ে ফিরবো, তবে তার আগে যে বিষয়গুলো বলার আছে, আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাতে চাই, কারণ আপনারা আমাদের ফেসবুক পেজে অনেক অনেক সাড়া দিয়েছেন এবং আমাদের facebook.com/সকালের বাংলাদেশ এই অ্যাড্রেসে আপনাদের অনেকগুলো মনের কথা লিখে জানিয়েছেন। এগুলো আরও বেশ কিছু কথা হাতে আছে, পড়ে নেব। তবে এই মুহূর্তে চলে যেতে চাই আরও একবার রুবির কাছে, জেনে নিব আজকে দিনের আবহাওয়ার সর্বশেষ। শুভ সকাল রুবি। শুভ সকাল জুবায়ের, কেমন আছো? গতকালকে দেখা হয়নি, একদিন ছুটিতে ছিলাম। রুনিয়া, তোমাকে শুভ সকাল। যাই হোক, মানুষের শরীরের অনেক ধরনের ত্বক থাকে, অনেক ধরনের কোষ থাকে। সবচেয়ে বড় যে কোষ সেটা হচ্ছে ত্বক। সবচেয়ে বেশি জায়গা জুড়ে বিস্তৃত থাকে এই ত্বক নামের কোষটি। আর সেই হিসাবে যদি এইভাবে আমরা যাই যে তাহলে আকাশে সবচেয়ে বেশি জায়গা জুড়ে রাখে কে? মেঘ। মেঘ মিলেই কিন্তু আকাশ হয়, তাই না? সেই মেঘের রং ত্বকের মতোই, কখনো নীল, কখনো অ্যাশ, কখনো বা সাদা। ত্বক যেমন কখনো সাদা, কখনো কালো। যেই রঙেরই হোক না কেন, সব ত্বকের সব রঙের মানুষগুলোই এক, আর সব রঙের মেঘগুলোই কিন্তু বৃষ্টিও ঝরে পড়ে আমাদের মাথায়। চলো আপাতত আর কথা না বাড়িয়ে কথার মাথায় চলে যাই পূর্বাভাসে। আর চট্টগ্রাম বিভাগের 2-1 জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। এই বৃষ্টি হতে পারে বলেই এত কথা বলছিলাম বৃষ্টিকে নিয়ে। কাজেই চট্টগ্রামবাসীরা বৃষ্টি আশীর্বাদ হয়ে পড়ুক আপনাদের মাথায়। আর অন্যত্র স্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। গতকালকে সর্বোচ্চ তাপমাত্রা ছিল আমাদের সিলোডে, বুঝেননি, 35 ডিগ্রি সেলসিয়াস, আমরা দেখতেই পাচ্ছি। সর্বনিম্ন যে তাপমাত্রা ছিল সেই শহরটা হচ্ছে চুয়াডাঙ্গা, 18 ডিগ্রি সেলসিয়াস। এবার বলে দিচ্ছি, আজকে সূর্যোদয় হয়ে গেছে অলরেডি 6টা বেজে 9 মিনিটে, ওকে আর খুঁজে লাভ নেই। তবে খুঁজতে পারেন সূর্যাস্তকে, ঠিক 5টা বেজে 16 মিনিটে আবারও দেখা যাবে তাকে ডুবে যাচ্ছি না এখনো, কারণ বিভাগীয় শহরগুলোর খবর এখনো হাতে রয়ে গেছে বাকি। ঢাকা সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে 33.8 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন যে তাপমাত্রা হতে পারে
পারে তা হচ্ছে 22.8 ডিগ্রি সেলসিয়াস। পরবর্তী শহর চট্টগ্রাম সর্বোচ্চ তাপমাত্রা হওয়ার চান্সেস আছে 34 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন যে তাপমাত্রা হতে পারে তা হচ্ছে 26.1 ডিগ্রি সেলসিয়াস। রাজশাহী সর্বোচ্চ তাপমাত্রা হওয়ার সম্ভাবনা রয়েছে 32.8 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন যে তাপমাত্রা হতে পারে তা হচ্ছে 19.8 ডিগ্রি সেলসিয়াস। রংপুর সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে 31.2 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন যে তাপমাত্রা হতে পারে তা হচ্ছে 19.5 ডিগ্রি সেলসিয়াস। খুলনা সর্বোচ্চ তাপমাত্রা হওয়ার চান্স আছে সেখানে 33 ডিগ্রি সেলসিয়াস, মানে বেশ গরম, আর সর্বনিম্ন হতে পারে 21.5 ডিগ্রি সেলসিয়াস। বরিশালে আজকে সর্বোচ্চ তাপমাত্রা হওয়ার চান্স আছে 32.6 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন যে তাপমাত্রা হবে সেটা হচ্ছে 22.4 ডিগ্রি সেলসিয়াস, মানে ঠান্ডার দেখা সেখানেও মিলবে না। 18 ছিল কিন্তু গত সপ্তাহে এবং তার আগের সপ্তাহে। সর্বশেষ হচ্ছে সিলেট, সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে 34.8 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন যে তাপমাত্রা হতে পারে সেটা হচ্ছে 21.8 ডিগ্রি সেলসিয়াস। মোটামুটি সারা বাংলাদেশে কিন্তু খুব একটা যে ঠান্ডার একটা ভয় সবাই পাচ্ছিল সেটা এখনো আসছে না। সম্ভবত শৈত্য প্রবাহ সত্য হয়ে এত তাড়াতাড়ি ধরা দিচ্ছে না, তবে সত্য হয়ে ধরা দেয় প্রতিদিন সকালের বাংলাদেশ যমুনা টেলিভিশনে। ফিরে যাচ্ছি আমাদের রুনিয়া এবং জুবাইরের কাছে আপনাকে নিয়ে। রুনিয়া, জুবাইর, এই ছিল আমার হাতে থাকা ওয়েদার ডিটেলস। ধন্যবাদ রুবি তোমাকে এত সুন্দর করে ওয়েদার আপডেটগুলো আমাদের জানিয়ে দেওয়ার জন্য। হ্যাঁ রুবি, অসংখ্য ধন্যবাদ এবং আমি অনেক হ্যাপি যে আজকে তুমি কোনো ছড়া, কবিতা, গান কিছু গাওনি, বলনি। হ্যাঁ, তুমিও আমাকে আজকে কোনো খোঁচা দিয়ে কথা বলনি। আমি খোদাহাফেজ। পুরো বিষয়টা যেন কেমন হয়ে যাচ্ছে। রুবি, তুমি আপাতত এখান থেকে টাটা, তুমি বিদায় নাও। আমরা আমাদের পরবর্তী যে আয়োজন, যার জন্য আমরা অপেক্ষায় বসে থাকি, তা হচ্ছে আমাদের দর্শকের পাঠানো ছবিটি একটু দেখে নিতে চাই। আর সেই ছবিটি দেখার আগে যে কাজটি করতে চাই, আমার হাতে থাকা কমেন্টগুলো যারা করেছেন তাদের নামগুলো আরেকবার বলে দিতে চাই। প্রিন্স কাদের, মোহাম্মদ হাবিব, রুকিয়া মেহজাবিন, নিশিতা এবং সেই সাথে হোসেন আহমেদ আপনারা আছেন। আপনাদের কমেন্টগুলো পড়বো, হাতে কমেন্ট আছে। তবে তার আগে এই মুহূর্তে ছবিটি দেখে নিব। যে ছবিটি পাঠিয়েছেন তার নাম নাফিস আমি এবং তিনি পাঠিয়েছেন ময়মনসিংহ থেকে। অদ্ভুত সুন্দর এবং নাফিস, আমি আপনাকে অসংখ্য ধন্যবাদ আরেকটি সুন্দর ছবি পাঠানোর জন্য। নাফিস আমির অনেকগুলো পাঠানো ছবি আমরা দেখেছি, তার মধ্যে এই ছবিটি আসলে প্রতিটি ছবি একটু আলাদা করে দেখার মতো বা বিশেষভাবে বলার মতো। আর এই যে ছবিটি আমরা আজ দেখলাম এবং আমরা গতকালকেই পড়ছিলাম পত্রিকায়, কিন্তু মাছ নিয়ে বেশ একটা তোড়জোড় হইহুল্লোড় পড়ে গেছে পুরো দেশব্যাপী, কারণ মাছের উৎপাদন আগের চেয়ে অনেক বেড়েছে। এমন একটি দেশে, এমন একটি জায়গায় যখন এত সুন্দর একটি মাছ ধরার ছবি দেখালেন আপনি, আমাদের সুযোগ করে দিলেন দেখতে, আসলে আবার সেই নস্টালজিয়া চলে গেলাম। ওই জগতে ঘুরে ফিরে ঘুরপাক খাচ্ছি যে শিশুকালে বড়শি ফেলে মাছ ধরা। এবং তার সাথে আমরা কিন্তু গতকাল একটা মাছের রেসিপিও দেখিয়েছিলাম লাইভ কিচেনে। আমি মাছের কথা বলি, সে মাছের রান্নার কথা বলে। যাই হোক, আজকেও কিন্তু আগে বড়শি ফেলতাম, মাছ ধরতো, এখন বড়শি ফেললে অন্য কিছু ধরে। যাই হোক, এই মুহূর্তে একটু জানিয়ে দিতে চাই যারা ছবি পাঠাচ্ছেন তাদের জন্য কি কি উপহার থাকছে। তার মধ্যে অন্যতম একটি হলো হোটেল সিগালের পক্ষ থেকে 3 দিন এবং 2 রাতের থাকা, সেই সাথে আনুষঙ্গিক আরো অনেক সুযোগ সুবিধা, এবং তারই সাথে আমাদের যমুনা ব্লকবাস্টার সিনেমার পক্ষ থেকে একটি শোয়ে 2টি টিকিট, আমাদের যমুনা টিভির পক্ষ থেকে হ্যাম্পার, এবং তার সাথে আছে অনেক হ্যাম্পার্স, মানে অনেক রকমের গিফট হ্যাম্পার্স, তার সাথে আছে অনেক চকলেট, এবং আমাদের জন্য সবচেয়ে বড় পাওয়া আপনাদের সাথে কিছুটা সময় অতিবাহিত করা, আমাদের সাথে মাসেরা বিজয় হিসেবে আমাদের সাথে এসে আমাদেরকে একটু। আর আমি এতদূর বলে দিতে পারছি যে এত সুন্দর সুন্দর ছবি যখন আপনারা দেখাচ্ছেন, তবে সেক্ষেত্রে কিন্তু প্রতিযোগিতাটা আরো কঠিন হয়ে যাচ্ছে। প্রতিযোগিতা কঠিন হলেই আসলে সেই সুন্দর দৃশ্যগুলো আমরা দেখতে পাই। আর এই মুহূর্তে আর কালক্ষেপণ না করে কমেন্টে চলে যেতে চাই। পরবর্তীতে যার কমেন্টটি পড়ছি, অনেকক্ষণ ধরে অপেক্ষায় রেখেছি, প্রিন্স কাদের। আপনার কমেন্টে একটু অভিযোগের সুরে আপনি বলছেন, অসাধারণ একটা অনুষ্ঠান, গত 28 তারিখ থেকে আমি কমেন্ট করি কিন্তু আমার কমেন্ট কখনো পড়া হচ্ছে না, তারপরেও আমার ভালো লাগে বলে আমি শুধুই কমেন্ট করে যাব। একটি শিক্ষামূলক প্রোগ্রাম, যদি কমেন্ট পড়া হয় তবে আরও অনুপ্রাণিত হতাম ভাইয়া অ্যান্ড আপি, তাই আশা রাখি আমার কমেন্টগুলো পড়বেন।
প্রিন্স, আমার মনে হয় আজকের পর থেকে আপনার কোনো অভিযোগ থাকবে না, শুধুমাত্র যেটা থাকবে সেটা হচ্ছে অনুপ্রেরণা থাকবে। আপনি সুন্দর সুন্দর কিছু লিখবেন এবং আমাদেরকে সেটা লিখে জানাবেন এবং সেটা আমাদেরকে আরো অনেক বেশি উৎসাহিত করবে। পরবর্তী যে কমেন্টটি পড়ছি, মোহাম্মদ হাবিব, আপনি লিখছেন শুভ সকাল আপু এবং ভাইয়া, সুন্দর আকাশ, সুন্দর পৃথিবী, সুন্দর এই মন, সবাই মিলে বলে আমাদের বেশ বেশ বেশ, তার চেয়ে সুন্দর লাগে আমার এই দেশ, তাই তো আমরা সবাই মিলে দেখি সকালের বাংলাদেশ। অদ্ভুত করে সুন্দর করে বলেছেন। আমার মনে হয় আমরা সবকটা কমেন্ট পড়ে ফেলতে পারি একটু। পরবর্তী যে কমেন্টটি পড়ছি, রুকায়া মেহজাবিন নিশিতা, আপনি লিখছেন শীতের সকাল, শিশির কণা, সকালের সূর্যালোক ঝলমল করে হাসতে থাকে, কিন্তু শীত আমাদের জন্য আনন্দের তেমনি গরিবের জন্য কষ্টের, যারা গরম কাপড় কেনার সামর্থ্য নেই। আমি সকালের বাংলাদেশের মাধ্যমে সবাইকে একটি কথা বলতে চাই, মাই রিকোয়েস্ট টু অল অফ ইউ টু কাম ফরওয়ার্ড বিসাইড দেম। নিশিতা খুব সুন্দর একটি কথা বলেছে। রুনিয়া, তোমার কি বলার আছে? খুব সুন্দর একটি আহ্বান। আমরা এটি সবসময় আপনাদের কাছে জানতে চাই যে একটা ভালো কিছু করার উদ্যোগ, এই যে আপনি একটা উদ্যোগ নিয়েছেন, আপনি আপনাদের সবাইকে বলেছেন এবং আমি আশা করি যে আপনাদের প্রত্যেকটা ফ্রেন্ড বা আপনার যা পরিবারবর্গ আছে তারা সবাই হয়তো আপনাকে এই কাজে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। একদমই তাই। হোসেন আহমেদের কমেন্ট পড়ছি, মিষ্টি সকাল শান্তমন, ঘুমিয়েছিলাম এতক্ষণ, কষ্ট করে খুললাম আঁখি, তোমরা এখনো ঘুমাও নাকি? তাড়াতাড়ি উঠে পড়ো, সকালের বাংলাদেশ শুরু হলো। গুড মর্নিং। হাসান আহমেদ, আপনাকেও গুড মর্নিং। আর নিশিতার ব্যাপারে একটা বিষয় বলার আছে যে দর্শক আপনারা যারা আমাদের ফেসবুকে যুক্ত রয়েছেন, নিঃসন্দেহে আপনারা এমন কোনো ইনিশিয়েটিভ নিতে পারেন, আমরা সেখানে আছি, আমরা অংশগ্রহণ করব, অথবা আপনারা এরকম কোনো উদ্যোগের কথা গ্রহণ করলে আমাদের জানাতে পারেন, আমরা সকালের বাংলাদেশের পক্ষ থেকে সারা দেশের সাথে শেয়ার করে নিব। যেটাই বললাম সেটা হচ্ছে আমরা আপনাদের উদ্যোগের কথা আমাদেরকে বলবেন, আমরা যদি আপনাদেরকে সাহায্য করতে পারি সেটাতে আমরা অবশ্যই খুশি হব এবং তার সাথে আপনাদেরকে যদি আমরা বার্থডে উইশ করতে পারি আপনাদেরকে ফেসবুকের মাধ্যমে, সেটা তো আমাদের অনেক বেশি ভালো লাগবে। তো আমাদের সেই সৌভাগ্যটা করে দিন, আপনারা লিখে জানান আপনাদের কবে জন্মদিন আছে, আমরা আপনাদেরকে উইশ করে ফেলতে পারবো। এই মুহূর্তে সময় হয়ে গেল আজকের মতো চলে যাওয়ার। আমার 4 কাপে যে অবশিষ্ট চাটুকু আছে খেতে খেতে হয়তো এখন বিদায় নিব, তবে আপনাদের দিনের যারা শুরু হলো, দিনটি শুভ কাটুক, সুন্দর কাটুক, নিরাপদে কাটুক, এটাই প্রত্যাশা। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি।